চ্যাপ্টার ১৭০ কপার হুইসেল। ক্লাইন ক্যাপ্টেনের অফিসের দিকে ফিরল আর দেখল যে দরজাটা পুরো খোলা। ডান স্মিথ তার চেয়ারে হেলান দিয়ে বসে পাইপের গন্ধ নিচ্ছিল। ডানের ধূসর চোখজোড়া যখন ক্লাইনের দিকে তাকাল, সে তখন বসার ভঙ্গিটা একটু বদলে নিল। তোমাকে দেখে তো বেশ চনমনে মনে হচ্ছে, একদমই দেখে বোঝার উপায় নেই যে তুমি মাত্র একটা পশন খেয়ে এসেছ। পশন পুরো হজম করে তারপর লেভেল আপ করার সুবিধা হয়তো এটাই। ক্লাইন নিজের পেছনে দরজাটা টেনে দিয়ে বসল। সে আর ডান দুজনেই অ্যাক্টিং মেথড সম্পর্কে জানত, তাই তাদের শপথ একে অপরের সাথে এটা নিয়ে কথা বলতে বাধা দিচ্ছিল না। তারা একে অপরের সাথে এই বিষয়ে ভাবনাগুলো ভাগ করে নিতে পারত, কিন্তু তাদের দুজনের মাঝেই একটা মৌন বোঝাপড়া ছিল যে কেউ এই প্রসঙ্গটা তুলল না। কথা শেষ হওয়ার পর তারা দুজনেই একই সাথে চুপ হয়ে গেল। ক্লাইন একটু ভেবে নিয়ে জিজ্ঞেস করল, হিজ গ্রেস কি চলে গেছেন? হ্যাঁ, একজন হাই র্যাঙ্কিং ডিকন হিসেবে তাকে অন্য সব কাজও সামলাতে হয়। ডান একটু সময় নিয়ে ভাবল। ওহ হ্যাঁ, ওল্ড নীলো মারা যাওয়ার পর তার যে লাল চোখের মণি দুটো রয়ে গিয়েছিল, হিজ গ্রেস সেগুলো সাথে করে নিয়ে গেছেন। ক্লাইন এক মুহূর্তের জন্য অবাক আর দ্বিধায় পড়ে গেল। কিন্তু কেন? ডান তার কফির কাপটা তুলে নিয়ে এক চুমুক দিল। বেশ কিছুক্ষণ নীরব থাকার পর সে উত্তর দিল, আমাদের নিজেদের কাছে অন্তত মিথ্যে বলা উচিত নয়। একজন র্যাম্পেজার আসলে একটা দানবে পরিণত হয়, আর আমি তোমাকে আগেও বলেছি যে দানবরা মারা যাওয়ার পর বিয়ন্ডার শক্তিতে ভরপুর কিছু জিনিস ফেলে যায়। যখন এই ধ্বংসাবশেষগুলো নিয়ন্ত্রণ করা যায় না, তখন সেগুলোকে সিল করে রাখতে হয়। হ্যাঁ, এভাবেই সিল্ড আর্টিফ্যাক্ট তৈরি হওয়ার প্রক্রিয়া শুরু হয়। নাইটহকদের ভেতরে একটা নিয়ম আছে যে র্যাম্পেজারদের ফেলে যাওয়া জিনিসগুলো অন্য কোথাও সরিয়ে রাখা হয়, যাতে তাদের সঙ্গীরা সেগুলো দেখে আবার আবেগপ্রবণ বা উত্তেজিত না হয়ে পড়ে। যুক্তিযুক্ত নিয়ম। ক্লাইন মাথা নেড়ে ভারী গলায় সায় দিল। হঠাৎ করেই সে একটা ব্যাপার খুব তীক্ষ্ণভাবে লক্ষ্য করল যে ক্যাপ্টেন একটা তথ্য এড়িয়ে গেছেন। তাই সে কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, যদি ফেলে যাওয়া জিনিসটা নিয়ন্ত্রণযোগ্য হয় তখন কি করা হয়? ডান তার দিকে তাকাল, তার ধূসর চোখ দুটো যেন শান্ত রাতের আকাশের মতো গভীর আর গম্ভীর। সে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমি এটার উত্তর আসলে জানতে না চাইলেই ভালো করতে। ক্লাইন প্রথমে একটু থমকে গেল, তারপর সে একটা ভয়ানক সম্ভাবনার কথা ভাবল। সাধারণ দানবরা বিয়ন্ডার উপাদান ফেলে যায়, যা দিয়ে পশন বানানো যায়। কিন্তু একজন র্যাম্পেজার যে দানব হয়ে গেছে, তার ক্ষেত্রে কি ঘটে? যদি তারা নিয়ন্ত্রণযোগ্য কিছু ফেলে যায়, তবে কি সেই জিনিসগুলোকেও বিয়ন্ডার উপাদান হিসেবে ব্যবহার করা হয়? এটা বুঝতে পেরে ক্লাইনের ভেতরটা এক তীব্র ঘৃণায় ঘিন ঘিন করে উঠল। সে বমির ভাব আটকাতে না পেরে নিজের মাথাটা ঘুরিয়ে নিল। এমনকি তার চোখের দৃষ্টিও যেন এক মুহূর্তের জন্য ঝাপসা হয়ে এল। এটা কি ভয়ঙ্কর একটা তত্ত্ব? কিন্তু সত্যিটা হয়তো এটার খুব কাছাকাছি হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। সেই মুহূর্তে সে অনেকগুলো প্রবাদের মর্মার্থ যেন আরও গভীরে বুঝতে পারল। যেমন, অতল গহ্বরের বিরুদ্ধে লড়তে হলে আমাদের সেই গহ্বরের কলুষতাও সহ্য করতে হয়, কিংবা আমরা রক্ষাকর্তা ঠিকই, কিন্তু আসলে একদল হতভাগা যারা সারাক্ষণ বিপদ আর পাগলামির সাথে লড়াই করছে। এটাই কি কারণ যে চার্চ কেন অ্যাক্টিং মেথড গোপন রাখে? যাতে তারা নিজেদের সদস্যদের শরীরের অংশগুলো পরে খুচরো যন্ত্রাংশের মতো কাজে লাগাতে পারে। কিন্তু এটা জানলে তো উচ্চপদস্থ সদস্যরা চার্চের ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলবে। ক্লাইনের মুখে বারবার দুশ্চিন্তার ছাপ ফুটে উঠছিল। তার প্রতিক্রিয়া দেখে ডান হঠাৎ করেই হেসে ফেলল। ডানের ধূসর চোখ দুটোয় একটা আলো চিকচিক করে উঠল। জিনিসটাকে একটু ইতিবাচকভাবে ভাবার চেষ্টা করো। তুমি ভাবতে পারো যে আমাদের সহকর্মীরা অন্য কোনো রূপে আমাদের ওপর নজর রাখছে। তারা চিরকাল আমাদের সাথেই থাকবে। এটুকু বলে ডান নিজের মাথা নিচু করল এবং কফির কাপটা তুলে নিয়ে ঠোঁটে ছোঁয়াল। প্রায় ২০ সেকেন্ড নীরব থাকার পর সে মাথা তুলে বলল, আর তোমাকে এসব নিয়ে চিন্তা করতে হবে না। যতক্ষণ আমরা বাইরে থেকে বিয়ন্ডার উপাদানের উৎস খুঁজে পাব, ততক্ষণ আমরা এমন কিছু করব না যা তুমি এখন ভাবছ। ঠিক আছে, নিয়ম অনুযায়ী আজ তোমার ছুটি, যেহেতু তুমি মাত্রই পদোন্নতি পেয়েছ। আজ বিকেলে তোমার কমব্যাট ট্রেনিংয়ে যাবে কি যাবে না সেটা তোমার ব্যাপার, তবে যেটাই করো মিস্টার গাওয়াইনকে আগেভাগেই জানিয়ে দিও। ক্লাইন আলতো করে মাথা নাড়ল। একটা লম্বা দম নিয়ে সে নিজের মেরুদণ্ড সোজা করে বসল এবং বলল, ক্যাপ্টেন মিস্টিকজম নিয়ে আমার পাঠ চুকেছে। আমি চাই এখন সকালের সময়গুলোতে ট্র্যাকিং আর নজরদারির মতো কারিগরি কাজগুলো শিখতে। সে একটু থামল এবং বেশ গম্ভীর গলায় যোগ করল, আমি চাই খুব জলদি একজন নাইটহক হিসেবে আমার পূর্ণ দায়িত্ব পালন করতে। ডান তার দিকে তীক্ষ্ণ চোখে তাকাল এবং একটা দীর্ঘশ্বাস ফেলল। তুমি আমার ধারণার চেয়েও অনেক বেশি শক্ত মনের মানুষ। তোমার ইচ্ছে মতোই হবে। জি ক্যাপ্টেন। ক্লাইন হঠাৎ দাঁড়িয়ে পড়ল এবং নিজের বুকে একটা লাল চাঁদ আঁকল। ব্ল্যাকথর্ন সিকিউরিটি কোম্পানি থেকে বের হওয়ার পর ক্লাইন বিশ্রাম নিতে নিজের বাড়িতে গেল না, বরং সে সুযোগ বুঝে একটা ঘোড়ার গাড়ি নিয়ে আজিকের বাড়ির দিকে রওনা দিল। ডিং ডং, ডিং ডং। দরজার বেল বাজতেই আজিক দরজা খুলে দিলেন। তার পরনে ছিল সাদা শার্ট আর কালো ওয়েস্টকোট।
তার ওয়েস্টকোটের পকেটে একটা সোনার ঘড়ির চেইন ঝুলছিল। তোমার কি আজ কাজ নেই? আজিক আকাশের দিকে তাকিয়ে দেখলেন যে সূর্য এখনও মাথার ওপরে মাঝ আকাশে ওঠেনি। আসলে বিশেষ কিছু পরিস্থিতির কারণে আজ আমার অনেকটা সময় ছুটি আছে, ক্লায়েন্ট অস্পষ্টভাবে বুঝিয়ে বলল। আজিক তার দিকে তাকিয়ে কিছু একটা লক্ষ্য করলেন এবং মাথা নেড়ে ক্লায়েন্টকে ভেতরে আসার জায়গা করে দিলেন। করিডোরে ক্লায়েন্ট নিজের হাতের লাঠিটা একপাশে রাখল এবং টুপিটা খুলে আজিকের পেছনে পেছনে লিভিং রুমে গেল। লিভিং রুমটা বেশ চমৎকারভাবে সাজানো ছিল। সেখানে ফায়ারপ্লেস, রকিং চেয়ার, সোফা আর কফি টেবিল ছিল। ক্লায়েন্ট তার প্রতিদিনের বসার জায়গাটায় গিয়ে বসল। আজিক ক্লায়েন্টের ঠিক উল্টো পাশে বসলেন এবং কফি টেবিলের ওপর রাখা চুরুটের দিকে ইশারা করলেন। একটা নেবে নাকি? না, ক্লায়েন্ট বেশ শক্তভাবেই মাথা নাড়ল। আজিক তাকে আর জোর করলেন না। সে একটা দেশলাই জেলে চুরুট ধরালেন এবং একই সাথে অলসভাবে জিজ্ঞেস করলেন, মোর্সটাউনের ব্যাপারটা কি মেটানো গেছে? এজন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ দিতেই হয়, ক্লায়েন্ট উত্তর দিল। একই সাথে সে মনে মনে ভাবল, মিস্টার আজিক, স্মৃতি হারানোর আগে আপনি নিশ্চয়ই নিজের জন্য অনেক সম্পদ রেখে গেছেন। নয়তো একজন শিক্ষক যে কিনা এখনও অ্যাসোসিয়েট প্রফেসরও হতে পারেনি, সে কিভাবে এত দামি চুরুট প্রতিনিয়ত খাচ্ছে। আজিক যখন তার চুরুট নিয়ে ব্যস্ত ছিলেন, তখন ক্লায়েন্ট একটা প্রসঙ্গ তুলল। মিস্টার আজিক, আপনাকে একটা কথা জিজ্ঞেস করার ছিল। বলো, কি ব্যাপার? আজিক মাথা না তুলেই উত্তর দিলেন। ক্লায়েন্ট একটু থেমে কথাগুলো মনে মনে সাজিয়ে নিয়ে বলল, আমার এক সহকর্মী নিয়ন্ত্রণ হারিয়ে দানব হয়ে গিয়েছিল। আমি জানতে চাই তার আত্মা কি কলুষিত হয়ে গিয়েছিল। সে নিশ্চিত ছিল না যে মিস্টার আজিক লুজিং কন্ট্রোল বা নিয়ন্ত্রণ হারানোর মানে বোঝেন কি না, তাই সে ব্যাখ্যার জন্য তৈরি থাকল। আজিক তার হাতের কাজ থামিয়ে মাথা তুলে ক্লায়েন্টের দিকে তাকালেন। তিনি খুব গম্ভীরভাবে মাথা নেড়ে বললেন, অবশ্যই, এমন অবস্থায় তোমাকে খুব সাবধান থাকতে হবে। যদি সে কোনো শয়তান দেবতা বা ইভল গডের প্ররোচনায় নিয়ন্ত্রণ হারিয়ে থাকে, তবে তার আত্মার সাথে যোগাযোগ করার চেষ্টা না করাই ভালো। এতে প্রাণঘাতী বিপদের ঝুঁকি থাকতে পারে। আমি বুঝতে পেরেছি। ক্লায়েন্ট একটু হতাশ হয়ে শ্বাস ছাড়ল। ওল্ড নীলের বাড়িতে যখন সে ছিল, তখন সে এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েছিল যে নীলের আত্মার সাথে যোগাযোগ করার কথা একদমই তার মাথায় আসেনি। এমনকি ডান স্মিথও তাকে সেটা একবারও মনে করিয়ে দেননি। ফলে সে সেই সুযোগটা একদমই হাতছাড়া করে ফেলেছে। এখন মনে হচ্ছে ক্যাপ্টেন আসলে ভুলে যাননি, বরং ইচ্ছে করেই প্রসঙ্গটা এড়িয়ে গেছেন। ক্লায়েন্ট মনে মনে ভাবল। সে আর এই নিয়ে কথা বাড়াল না এবং আগের সেই ঘটনার কথা তুলল। মিস্টার আজিক, আমি মোর্সটাউনের ভৌতিক কাণ্ডের উৎস জানার জন্য ডিভাইন করার চেষ্টা করেছিলাম। আমি সেখানে মাটির নিচে চলে যাওয়া একটা উল্টো পিরামিড দেখেছিলাম। আমার এক সাথী আমাকে বলল যে ওটা নাকি মৃত্যুর প্রতীক। শুধু তার বংশধরেরাই নাকি এমন সম্মান পেয়ে থাকে। আজিক দেশলাইটা রেখে চুরুট কাটারটা হাতে নিলেন এবং হঠাৎ করেই তিনি যেন পাথরের মতো স্থির হয়ে গেলেন। বেশ কিছুক্ষণ তিনি একদমই নড়াচড়া করলেন না। তিনি চেয়ারে হেলান দিলেন এবং তার মুখে এক অদ্ভুত বিষণ্ণতার ছাপ ফুটে উঠল। কিছুক্ষণ পর তিনি ভারী গলায় বললেন, জিনিসটা আমার কাছে খুব চেনা মনে হচ্ছে, কিন্তু আমি কিছুতেই কিছু মনে করতে পারছি না। আমি খুব দুঃখিত। ক্লায়েন্ট আন্তরিকভাবে দীর্ঘশ্বাস ফেলল। সে ভেবেছিল এই ডিভাইনেশনের কথা বলে হয়তো সে মিস্টার আজিকের স্মৃতি ফিরিয়ে আনার ব্যাপারে সাহায্য করতে পারবে। আজিক তার চুরুটের সামনের অংশ কেটে নিলেন এবং মাথা নেড়েতে তো হাসলেন। যদি এত সহজেই সবকিছু মনে করা যেত, তবে হয়তো আমি অনেক আগেই আমার ভাগ্য থেকে পালানোর উপায় খুঁজে পেতাম। অবশ্যই তোমার সহমর্মিতার জন্য ধন্যবাদ। সারাক্ষণ আমার কথা মনে রাখার জন্য তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি একটু ভেবে যোগ করলেন, ও হ্যাঁ, আমি খুব জলদি টিংয়েন ছেড়ে চলে যাব। কেন? ক্লায়েন্ট বেশ অবাক হয়ে জিজ্ঞেস করল। আমাদের কথা ছিল না যে আমরা সেই নেপথ্যের কারিগরকে খুঁজে বের করব, যে কিনা আমার ভাগ্য নিয়ন্ত্রণ করছে আর আপনার সন্তানের খুলি চুরি করেছে? আজিক তার চুরুটটা ধরলেন এবং একটা দীর্ঘশ্বাস ফেলে বুঝিয়ে বললেন, হয়তো সেই লোকটা আমার নজরদারির কথা টের পেয়ে গেছে। সে ইদানিং কোনো পদক্ষেপ নিচ্ছে না, তাই আমি কোনো সূত্রও পাচ্ছি না। তাই আমি ভাবছি আপাতত টিংয়েন ছেড়ে ব্যাকলুন্ডে চলে যাব। একদিকে আমি সেখানে আমার স্মৃতি হারিয়ে যাওয়ার আগের কোনো চিহ্ন আছে কিনা খুঁজব, অন্যদিকে আমার অনুপস্থিতিতে হয়তো সেই লোকটা তার সাবধানতা কিছুটা কমিয়ে দেবে। ঠিকই তো। মিস্টার আজিকের শেষ স্মৃতি হারানোর ঘটনা তো ব্যাকলুন্ড ইউনিভার্সিটির আশেপাশেই ঘটেছিল। আফসোস যে আপনি আমার হয়ে সেই লাল চিমনিওয়ালা বাড়িটা খুঁজে দিতে পারবেন না। ক্লায়েন্ট মাথা নেড়ে গম্ভীর হয়ে বলল, আমি এটার ওপর কড়া নজর রাখব। যখনই সেই লক্ষ্য কোনো ভুল করবে আর নিজেকে প্রকাশ করে দেবে, আমি সাথে সাথে আপনাকে জানাব। মিস্টার আজিক, আমি আপনাকে এত জলদি খবর দেব কিভাবে? ক্লায়েন্টের মনে হল, আজিক যদি মৃত্যুর বংশধর হয়ে থাকেন, তবে তার ক্ষমতা অনেকটা কর্পস কালেক্টর সিকোয়েন্সের মতো হওয়ার কথা। ডালির মেসেঞ্জারের মতো নিশ্চয়ই তারও কোনো দুধ ডাকার উপায় থাকবে। অন্যভাবে বলতে গেলে এটাই হতে পারে প্রমাণের রাস্তা যে আজিক আসলেই মৃত্যুর সাথে সম্পর্কিত কি না। আজিক তার চুরুটে একটা টান দিলেন এবং প্রায় ২০ সেকেন্ড ভাবলেন। তিনি তার বাম হাতা থেকে একটা অলংকার বের করলেন। ওটা ছিল একটা চমৎকার কিন্তু পুরনো তামাটে শীষ।
ওটার গায়ে অনেক বিচিত্র নকশা করা ছিল, যা দেখে একটা রহস্যময় অনুভূতি হচ্ছিল। ব্যাকলুন্ডে আমার যখন জ্ঞান ফিরেছিল তখন এটা আমার সাথেই ছিল। যখনই তুমি এটা বাজাবে, আমার একজন দূত তোমার সামনে হাজির হবে। আজিক তামার শীষটা ধরে বিস্তারিত বুঝিয়ে দিলেন। এত বছর পরেও এই শীষ কি কাজ করবে? এটা নিশ্চয়ই কোনো রহস্যময় বস্তু। আজিক যে মৃত্যুর সাথে সম্পর্কিত তা পরোক্ষভাবে প্রমাণিত হওয়ায় ক্লাইন খুশি এবং অবাক হল। আজিক ক্লাইনের দিকে একবার তাকালেন, তারপর শীষটা মুখে দিয়ে পরীক্ষা করে দেখালেন। তার গাল দুটো ফুলে উঠল এবং তিনি নিজের সর্বশক্তি দিয়ে ফুঁ দিলেন। কোনো শব্দ শোনা গেল না, কিন্তু ক্লাইন হঠাৎ করেই এক অদ্ভুত ঠান্ডা আর অন্ধকার পরিবেশ অনুভব করল। সে দ্রুত তার বাম দিকের কষের দাঁতে টোকা দিল এবং দেখল মাটি থেকে ঝরনার মতো ঝাপসা সাদা হাড় বের হয়ে আসছে। কয়েক সেকেন্ডের মধ্যেই লিভিং রুমের ভেতরে একটা মায়াভী দানব হাজির হল। ওটার পুরো শরীর ছিল সাদা হাড় দিয়ে তৈরি, আর চোখের কোটরে জ্বলছিল কালচে আগুনের শিখা। ওটা প্রায় 4 মিটার লম্বা ছিল, ফলে ক্লাইনের মতো সাধারণ উচ্চতার মানুষের কাছে ওটা দানবের মতোই প্রকাণ্ড লাগছিল। দানবটার মাথা সিলিংয়ে ঠেকে যাওয়ার অবস্থা দেখে ক্লাইন মনে মনে ভাবল, মিস্টার আজিক, আপনার দুধ কি একটু বেশি অদ্ভুত রকমের বড় নয়? আজিকের মনে অবশ্য তেমন কোনো ভাবনা ছিল না। তিনি হেসে বললেন, চিঠিটা ওকে দেওয়ার পর আবার শীষ বাজালেই ও চলে যাবে। তারপর ও খুব গোপনে আর দ্রুত আমার কাছে তোমার খবর পৌঁছে দেবে। এটুকু বলে আজিক তার কবজি ঝাঁকিয়ে পুরনো তামার শীষটা ঘরের ওপাশ থেকে ছুড়ে দিলেন। ক্লাইন তার ডান হাত বাড়িয়ে নিখুঁতভাবে ওটা লুফে নিল। ওটা হাতে নিতেই তার কাছে এক ধরনের ঠান্ডা অনুভূতি হল। ক্লাইন পশনকে অনেক ধন্যবাদ। সে স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে শীষটা মুছে জোরে ফুঁ দিল। কোনো শব্দ ছাড়াই বিশাল সেই দুধ ভেঙে পড়ল এবং তার হাড়গুলো মাটির নিচে মিলিয়ে গেল। টাস্ক নদী ব্যাকলুন্ডের ওপর দিয়ে বয়ে গেছে এবং এর আশেপাশে অনেকগুলো বন্দর আছে। আলজার উইলসন চার্চ অফ স্টনসের লম্বা যাজকের পোশাক পরে ধীরে ধীরে জাহাজ থেকে নিচে নেমে এলেন। তিনি দেখলেন বন্দরের চারপাশে মানুষের ভিড় আর অসংখ্য শ্রমিক রোদে ঘামছে। জায়গাটা ছিল বেশ কোলাহলপূর্ণ আর কর্মব্যস্ত এক দৃশ্য। অনেক দিন হল ব্যাকলুন্ড, আলজার নিজের মনেই বিড়বিড় করলেন।